আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দেশে আসলে আমরা যখন লিডার খুঁজি, প্রপার নেতা খুঁজি, তার ভিতরে আমরা আসলে কি আশা করি? আমরা আশা করি যে তার একটা দূরদর্শিতা থাকবে এবং তিনি সামগ্রিকভাবে আমাদের সমষ্টিগত যেই উন্নয়নটা রয়েছে, আমাদের সমষ্টিগত যেই ডেভেলপমেন্টটা রয়েছে, সেটার বিষয়ে সবচেয়ে বেশি নজরে রাখবেন। নিজে থাকবেন সেলফলেস এবং একার কথা ভাববেন না, সবার কথা ভাববেন। একজন নেতা বাছাই করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং একজন নেতা কিভাবে হয়ে ওঠেন যখন তিনি এই আশ্বাসটুকু, এই ট্রাস্টটুকু দিতে পারেন জনগণকে, মানুষকে, এবং তিনি যা লিড করতে চাইছেন সেইখানে যারা যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে যখন তিনি স্যাটিসফাই করতে পারেন, সবাই যখন তার ভিশনে অ্যালাইন্ড হয় এবং সবাই যখন তাকে ট্রাস্ট করে, তখন তিনি এমন সব কথা বললেও কোনো সমস্যা নেই যেটা শুনতে বেমানান লাগতে পারে, তবে তারা বিশ্বাস করেন যে তিনি যা বলেছেন সেটা ঠিকই বলেছেন। তো এখন এই সিচুয়েশনটার ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশে কেন আমরা প্রপার লিডার পাই না খুঁজে, তার কারণটা হচ্ছে দিন শেষে দেখা যায় সেই লিডারদের দূরদর্শিতার একটা অভাব থাকে, তাদের মধ্যে সফিস্টিকেশনের একটা অভাব থাকে, এবং সবচাইতে বড় কথা তারা নিজেরা যে সেলফলেস সেই ব্যাপারটার ট্রাস্টটা তারা কিন্তু তাদের সঙ্গে যে স্টেক হোল্ডার আছে সবার কাছে ডিসিপেট করতে পারেন না। এবং দিন শেষে যেটা হয়, ফর এক্সাম্পল, কেন আমি আপনি লিডার নই, কেন আমি আপনি সোলজার, কেন আমি কারো অধীনে চাকরি করছি, কেন আমি কারো নিচে অবস্থান করছি? কারণ আমি একজন সোলজার, সবার নিজস্ব একটা রোল থাকে। এবং আমি এটা অকপটে স্বীকার করে নিই যে আমি ডেফিনেটলি যেই প্রতিষ্ঠানে কাজ করব, যেই জায়গায় আমার অবস্থান থাকবে, যেখানেই আমি পার্টিসিপেট করছি না কেন, সেই জায়গাটায় আমার মতাদর্শ, আমার প্রিন্সিপালস অনুযায়ী যেটা আমার সঠিক মনে হবে, আমি সেই ধরনেরই কাজ করব এবং সেই কাজগুলো এমন একজনের সান্নিধ্যে করব যার ভিশনের ব্যাপারে আমার একটা আস্থা আছে। সো এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা আপনি চিন্তা করেন, এমনিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার তারা লড়াই করছে এবারে বিশ্বকাপে বাংলাদেশের যে দাবিটা রয়েছে আমরা ইন্ডিয়ায় খেলবো না, আমরা অন্য কোনো ভেন্যুতে গেলে খেলবো, ন্যায্য দাবিটা নিয়ে যে লড়াইটা বাংলাদেশ করছে আইসিসির সঙ্গে, সেটা একটা কূটনৈতিক লড়াই। এটা কিন্তু মাঠের ক্রিকেটের বাইরের একটা লড়াই। ক্রিকেট ইজ আ ফর্ম অফ এন্টারটেনমেন্ট যেটা বাংলাদেশের মানুষকে ওই 90-এর দশকের পর থেকে শুরু করে বলা যেতে পারে, যখন মানুষ মেইন স্ট্রিম মানুষজন যখন ক্রিকেটকে ভালোবাসতে শিখেছেন, ক্রিকেটের সঙ্গে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছেন, সেই জায়গাটার পর থেকে কিন্তু ক্রিকেট ওভারঅল বাংলাদেশের একটা এন্টারটেইনমেন্টের বিশাল বড় ব্র্যান্ড, বাংলাদেশের বিশাল বড় সম্মানের একটা জায়গা। এবং এই জায়গাটাকে আমরা এত ভালোবাসি বলেই এত এত মানুষ আমরা ইনভলভড। আমাদের ফ্রাস্ট্রেটিং দিন যায়, অ্যাজ ফ্যান্স আমাদের ফ্রাস্ট্রেটিং সময় যায়, অ্যাজ ফ্যান্স আমাদের খুব ভালো ভালো দিনও যায় যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করি। কিন্তু দিন শেষে ব্যাপারটা যখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে আমি অ্যাজ আ ফ্যান একটা কিছু নিয়ে ত্যক্ত বিরক্ত হয়ে এমন একটা মন্তব্য করে বসলাম, সেটা যেমন এক ধরনের একটা ব্যাপার, সেখানে কিন্তু আমার অত দূরদর্শী চিন্তা করতে হচ্ছে না, কারণ আমি একজন ফুট সোলজার। আমার কথায় মানে ওভারঅল যেই দেশের ভিশনটা রয়েছে সেটা রিপ্রেজেন্টেশনটা খুব একটা বেশি নেই, আমি আমার মনের যে ব্যাপারটা সেটা শুধুমাত্র বলে ফেললাম, ব্যাপারটা এরকম। কিন্তু এই একই আমি যদি এমন একটা পর্যায়ে থাকি যেখানে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এই পুরো ফ্র্যাটার্নিটিটাকে ধরে রাখা, এই পুরো ফ্র্যাটার্নিটির সম্মানটাকে আপহেল্ড করা, এবং গ্লোবাল কনটেক্সটে আমাদের এই ফ্র্যাটার্নিটিটার যে মানটা রয়েছে সেটা উপরের দিকে নিতে থাকার জন্য যা সলিউশন বের করা দরকার সেই সলিউশন বের করার কাজে নিয়োজিত হওয়া, সেই ব্যাপারটার মধ্যে আমি যখন বলে বসবো আমার মনের ফ্রাস্ট্রেশনের কোনো কথা, সেখান থেকে কিন্তু আসলে বোঝা যায় যে নেতা হিসেবে আমি অতটা সফল হতে পারছি না। এবং এই জায়গাটার মধ্যে আপনাদের সঙ্গে আমার একটা কনফ্লিক্ট থাকতেই পারে সেই জায়গাটায় ডেফিনেটলি। কারণ আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি, ধরেন একটা যুদ্ধের ময়দানে আপনি নামছেন, আপনার যে সেনাপতি রয়েছেন তিনি একটা অর্ডার দেবেন, পেছনে অনেক সৈন্য সামন্ত রয়েছেন, তারা কিন্তু সেই অর্ডারটা ফলো করবেন এবং তাদের সেই আলটিমেট ট্রাস্টটা থাকতে হবে সেই সেনাপতির উপর। সেটা যদি না থাকে সেই যুদ্ধে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন না। ব্যাপারটা বেসিক্যালি এরকম। তো এখন ওই সেনাপতিও যখন কোনো একটা সিদ্ধান্ত নেন, তিনি আসলে সামগ্রিকভাবে তার সৈন্যদের কথা চিন্তা করেও তো সিদ্ধান্ত নেবেন, তার দেশের কথা চিন্তা করেও তো একটা সিদ্ধান্ত নেবেন, দূরদর্শিতার একটা জায়গা দেখাবেন যে স্ট্র্যাটেজিক্যালি এইখানে আমাদের কি করা উচিত যদি আমরা যুদ্ধটা জিততে চাই। সো এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, আমরা যুদ্ধ করছি আইসিসির সঙ্গে, আমরা যুদ্ধ করছি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
এই সিচুয়েশনের মধ্যে আমাদের ঘরের ভেতরে যদি এই ধরনের যুদ্ধ চলতে থাকে, তখন আসলে আমরা কিভাবে দূরদর্শিতার পরিচয়টা দিলাম? আজকেরই যে ইনস্ট্যান্সটা ঘটেছে, যেখানে ফিনান্সিয়াল ডিরেক্টর যিনি রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তিনি যেসব মন্তব্য করেছেন একটা প্রেস কনফারেন্সের মধ্যে, বা তাকে যখন প্রেস গিয়ে কথা বলেছে তার সঙ্গে, সেই মন্তব্যগুলো শুনতে অ্যাজ অ্যান আউটসাইডার আপনার কাছে মনে হবে যে এটা আসলে একজন সাধারণ মানুষ হয়তো বলেছেন, আপনি হয়তো বলেছি সেই বিষয়টা। একজন বোর্ড পরিচালক যিনি এই ক্রিকেটের গার্জিয়ান সমতুল্য, তিনি এই ধরনের কথা কি আসলে বলতে পারেন কি না এভাবে করে? এবং এমন না যে তিনি অভিমান করে কথাটা বলেছেন, তার কথার ভিতরে এমন একটা কনভিকশন ছিল এবং সেটার মধ্যে একটা রিপ্রেজেন্টেশন ছিল অফ দ্য ইনস্টেবল অর আনস্টেবল সিচুয়েশন বা আনস্টেবল মাইন্ডসেট বা ফ্রাস্ট্রেটিং মাইন্ডসেট অফ দ্য এন্টায়ার কান্ট্রি। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের যে মানসিক অবস্থা, আমরা যে একটা আনস্টেবল অবস্থায় রয়েছি, আমরা যে ঠিকঠাকভাবে একটা ভিশনারি চিন্তা করা থেকে বিরত থাকছি, আমরা যে দৈনিক চিন্তা করি যে আচ্ছা আজকে কি হচ্ছে এবং কালকে কি হচ্ছে, তার বিয়ন্ডে যে আমরা ভাবছি না, সেটারই একটা বিরাট বড় প্রতিফলন। এবং আপনি ব্যাটম্যান তো নিশ্চয়ই দেখেছেন, ডার্ক নাইট দেখেছেন, সেই জায়গাটার মধ্যে গথম সিটিটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে সেখানে কোনো নিয়ম কানুনের বালাই নেই। মানে মানুষজন যে যার মতো করে নিয়ম বানাচ্ছে, যে যার মতো করে যা কাজ করছে, যা করার তাই করছে এবং যাচ্ছে তাই ভাবেই সেই শহরটা চলছে। তাদের জন্য একজন সুপার হিরো প্রয়োজন, ব্যাটম্যান, তাকে গিয়ে বারবার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে, কখনো কূটনৈতিকভাবে, কখনো শরীরের জোরে, গায়ের জোরে, টেকনোলজি ব্যবহার করে অনেক কিছু তার করতে হয় ওই যারা হচ্ছে মিসক্রিয়েন্টস, হ্যাঁ, তাদেরকে সামলানোর জন্য। কিন্তু সেখানে মিসক্রিয়েন্টসগুলোও কিন্তু আসলে নামে মাত্র ভিলেন। তাদেরও আবার গল্পটা শুনলে আপনার কাছে মনে হবে যে না, তারা কি কারণে এই কাজটা করছে সেটারও নিশ্চয়ই একটা স্টোরি আছে, সবকিছুরই একটা স্টোরি আছে। এই যে অনেকে বলছেন যে বাংলাদেশের 80% মানুষ নাকি চান না বাংলাদেশ ক্রিকেট খেলুক, বা বাংলাদেশের ক্রিকেট দেখে তারা বিরক্ত, তার মানে কি? মানে আপনারা চাইছেন যে ক্রিকেটটা টোটালি বন্ধ হয়ে যাক? আপনারা ফ্রাস্ট্রেশনের কথা বলছেন, কারণ কি? আপনারা ক্রিকেটের উন্নতি চান, ক্রিকেটটা বন্ধ হয়ে যাক সেটা তো চান না। তা এখন আপনাদের মাইন্ডসেটের মধ্যে ব্যাপারটাকে গুছিয়ে চিন্তা করে একটা জায়গায় আপনাদের আসতে হবে যে আপনাদের ট্রাস্ট থাকতে হবে কারো ওপর। আমি বলছি না যে আপনি ক্রিকেটারদেরকে ফুললি ট্রাস্ট করেন, আমি বলছি না যে পরিচালক কি বলেছেন তাকে ফুললি ট্রাস্ট করেন। আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। যদি আপনারা সেই কাজের জন্য রেসপন্সিবল না হন, আপনারা আইনটা নিজের হাতে তুলে নিয়েন না। এবং এইটার অ্যাডভান্টেজ কারা নিচ্ছে আমি বলি, দুই পক্ষই নিচ্ছে, ডেফিনেটলি দুই পক্ষই নিচ্ছে। যারা বলছে যে ক্রিকেটারদের স্বার্থ দেখা উচিত আগে, তারাও কিন্তু হোলিস্টিকলি চিন্তা করছেন না। আপনি জানেন কোন অংশ এই 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 কথাবার্তাগুলো বলেছে। এবং যারা এই মুহূর্তে বোর্ডে বসে যে দুই একজন, তারা মেনশন করছে বা তারা বলছে যে ক্রিকেটাররা কিছুই নয়, বোর্ড ছাড়া ক্রিকেট চলবে, বোর্ড ছাড়া ক্রিকেট চলবে না, কিন্তু ক্রিকেটারদের ছাড়া আবার বোর্ড ঠিকই চলবে, তাদের কোনো সমস্যা নেই। মানে তারা কোনো না কোনোভাবে চলে যাবে, বা ক্রিকেটাররা যদি ক্রিকেটটা না খেলেন বা ক্রিকেটারদেরকে যদি সম্মান না দেওয়া হয়, তাতেও নাকি বোর্ডের কিছু আসে যায় না, কারণ ক্রিকেটাররা কিছু অ্যাচিভ করেননি। ইটস আ ফ্র্যাটার্নিটি, ইটস আ কালেকটিভ হোল। আমরা সবাই মিলে এক, সফল হলে আমরা সবাই সফল, ব্যর্থ হলে সবাই ব্যর্থ। এখানে বোর্ড সফল, ক্রিকেটাররা ব্যর্থ, ব্যাপারটা কিন্তু এই পার্সপেক্টিভে চিন্তা করলে আপনি একজন ভালো নেতার মতো কথা বলছেন না, এই জায়গাটায় ভালো অভিভাবকের মতো কথাটা বলছেন না।